আমিন। হ্যাঁ সরকার ভাই, এই বই করছেন? বই তো করছি একটা, অনেক দিন পর প্রথম বই, প্রথম প্রেমের মতো। ভালো ভালো লাগার ভালো ভালো বলেছেন। ভালো লাগার একটা আবেশের মধ্যে আছি। এটা পুরোনো কথা যে প্রথম সন্তান এবং প্রথম লেখকদের প্রথম বই, একটা মিল আছে একটা। হ্যাঁ, এটা আলাদা একটা প্যাশন, আবেগ কাজ করে। আবার একটা এবং উত্তেজনা অনেক বছর ধরেই তো মনে হচ্ছিল যে একটা বই করা দরকার। দরকার ছিল। সেই 1994 সাল থেকে কিন্তু আমি লেখালেখি করি, অনেক কবিতা লিখেছি এবং কিছু কবিতা বিশ্ববিদ্যালয়ের এতদিনে 3-4টা বই বেরিয়ে যেত ঠিক সময়ে, ওই মানে যথাসময়ে বিয়ে করার মতো আর কি। আমরা আমরা কথা বলছি কবি সরকার মাসুদের সাথে। তিনি আমাদের ফেনী সাহিত্য সভার 2 বছর পূর্তিতে যে ফেনী সাহিত্য সম্মেলন 2025 হলো, সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন। আমরা একটু সরকার ভাইয়ের সাথে কথা বলি। সরকার ভাই, কেমন লাগলো আপনার গতকালকের প্রোগ্রাম? না আসলে শামীম, দেখেন, আমি তো বরাবরই আগে থেকেই আমি বেড়াতে ভালোবাসি। আর সেটা যদি কোনো সাহিত্যের উপলক্ষ হয় তাহলে সেটা আরও একটা আনন্দের বিষয়। আর এটার পেছনে আরও দুটো প্রধান কারণ, শুধু সাহিত্যের আসর বলে না, এখানে সামি মাহমুদ আছে, আমি আগে থেকেই জানতাম। পরে যখন জানলাম যে সামির সাথে আপনাদের খুব বন্ধুত্ব, একসঙ্গে কাজ করেন, আর গতবার যখন নোয়াখালীতে পরিচয় হলো, আহ, আহ, খুব একটা আমি কি ফিল করলাম যে আরে এই মানুষটা তো একটা আসলে ওর মধ্যে এই জিনিসগুলো আছে প্রবলভাবে। তা না হলে এই ব্যাংকের জব করেও, হ্যাঁ, এই সব কিছু সামলে সাংগঠনিক কাজকর্ম করা বা ক্রিয়েটিভ, মোট কথা আমার মনে একটা সাড়া পেলাম স্বামী, যে ওখানে আর কিছু না হলে অনুষ্ঠান কেমন হবে না হবে জানি না, কিন্তু ভালো লাগবে। বাহ, হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ, তো হলেও তাই। এখন যে কোনো ইয়েতেই যদি আপনি অনেক বেশি আশা করে যান, সেটা যদি একটু কম হয় তাহলে একটা ডিসইলিউশনমেন্ট হয়। এটার কোনো দরকার নেই। আর এখন সেই যুগ নাই যে লেখক উপস্থিত আছেন 100-300 জন দর্শক বাইরে থেকে, সে যুগ নাই। সেটা ছিল এক সময় যখন আমরা মানে কলেজে পড়তাম, রংপুর টাউন হলে দেখেছি যে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক গেছে 40 জন 50 জন, দর্শক ভরে গেছে। আমার এক ছোটোবেলার বন্ধু বলছে যে দেখ মাসুদ, সিনেমা হল ভাঙলো। এবং এটা একটা গল্প আমি বুঝছি। এই যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। তো আমার ওভারঅল বেশ আনন্দময় কাটলো। প্রথম কথা, এখানে আসার পরে আমার প্রিয় মানুষদের দেখা পেলাম, যাদের সাথে ঢাকায় ওঠা বসা হয়। সৈকত আমার খুব প্রিয় মানুষ, এবং শুধু দেখা হয় বেশি। ওর দোকানে যাই, বই কিনে আড্ডা দিই। ও আমার একটা বইও বের করেছে, কবিতার বই, জঙ্গলের দুটো, জঙ্গলের চাবি আর এই পাখি রাখতে পারে, এই দুটো সৈকত বের করে। তারপর থেকে আমরা হচ্ছে পরে আবার দেখলাম চঞ্চল আছে, কিন্তু চঞ্চল যে আবার এদিকের মানুষ সেটা জানতাম না। সেটা বিষয় না, আমার সেই নর্থ বেঙ্গলে সেই কুড়িগ্রাম কোথায়, ওই গুলিপুরে বাড়ি, এইটা বিষয়টা হলো যে আমি যাদের সান্নিধ্যে এলে মনটা উৎফুল্ল হয়, ভালো লাগার অনুভূতি তৈরি হয়, এবং একটা ওই যে শক্তি চট্টোপাধ্যায় বলতেন যে মেলাই তো মিলমিশি মেলা। আর আমি এসব ব্যাপারে খুব সতর্ক। যেখানে আমি বুঝতে পারি যে ওখানে আমার প্রিয় লোকজন নাই, বা গেলে আমি একটা পানির মাছ শুকনায় পড়ে যাওয়ার মতো অবস্থায় পড়ে যাব, এই সম্ভাবনা যেখানে আমি দেখি সেখানে আমি যাই না। আর এমনিতে আমাদের আয়োজনটা কেমন ছিল? আয়োজনটা এই প্রথম একটা এখানকার পার্সপেক্টিভে একটা সংগঠনের প্রথম বড় অনুষ্ঠান, বড় বা মাঝারি, বড় যাই বলি, সেদিক থেকে ভালো, বেশ ভালো। আর আমাদের যে ফেনী সাহিত্য সভা, আমরা কিন্তু এটাকে যখন আমরা এটার শুরু করেছিলাম কবি জাহিদুল হককে সংবর্ধনা দিয়ে, হ্যাঁ, এরপরে আমরা আরো অনেকগুলো অনুষ্ঠানই করেছি, তবে আমরা এত বড় একটা অনুষ্ঠানে প্রথম গেলাম। মূলত আপনাদের ফেনীতেও এটা একটা প্রথম সাহিত্য সম্মেলন। সব কিছু মিলে আমরা এখন জানতে চাইবো এই যে সাহিত্য সম্মেলনে কবি সাবি মাহমুদের উনি আমাদের সাহিত্য সভার আহ্বায়ক এবং এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন। সাবি ভাই, একটু আপনার অনুভূতি। তার আগে একটা কথা বলি, এই সাবি মাহমুদ নামটির সাথে তো আমি তো প্রায় 30 বছর
30 বছর না হলে 25 বছর হয়ে গেছে আমি নামটা জানি। ময়মনসিংহ আমার একটা প্রিয় জায়গা, যেসব জায়গায় আমি যাই মাঝে মাঝে নানা কারণে প্রিয়। হ্যাঁ, ময়মনসিংহ শহরে অনেক জিনিস পাওয়া যায় যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। নেত্রকোনায় আমার বন্ধুরা আছে, ওইদিকে যাদের লেখা পছন্দ করি এরকম কবি সাহিত্যিকরা আছে। তো সাবির সাথে কিন্তু আমি ভাবতাম যে আচ্ছা ওনার সাথে তো আমি চিনি জানি, লেখালেখির সাথেও কম বেশি আমি পরিচিত, কিন্তু ওইভাবে কখনো আলাপ হয়নি। এবার এখানে আমার আরেকটাই হলো যে সাবির সাথে এই এই অনুষ্ঠানের সূত্রে ট্রেন আসছে, এই আমরা আড্ডার ট্রেনটাও নিব, সূত্রে, আপনি ভিডিওতে হ্যাঁ, থাকেন। যে একটা পুনঃস্থাপিত হলো। আরো দিকে আসেন হ্যাঁ, তো আমার শামীম, আমার মনে হচ্ছে যে যেটা বলছেন। হ্যাঁ, যে কথা সাবির মাহমুদ ক্রিয়েটিভ লেখক, সংগঠক আগে থেকেই আমি জানি, কিন্তু তার সাথে এই নতুন করে আবার পুরনো মানুষের সাথে বন্ধুত্ব হলো এবং সেটা টেকসই হবে আমি মনে করি। আর শামীমের সাথে অল্প দিন আগে আলাপ, কিন্তু ওই যে বললাম এই মানে যেখানে প্রাণের তাপটা আমি পাই সেখানেই আমি যাই। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে সেটা হচ্ছে যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলে একজন কবি ছিলেন 40-এর দশকে। মজার ব্যাপার, আমি তার ব্যাপারে তার লেখা আমি পড়েছি বহু আগে, প্রায় 35-40 বছর আগে প্রথম পড়ি তার। উনি অগ্রগণ্য একজন লেখক, 30 পরবর্তী 40-এর একজন নিরেন্দ্র এরকম কথা বলা হয়, নীরেন বীরেন, শক্তি সুনীল যেমন বলা হয়। তো তার সঙ্গে একটা গল্প বলেছিলেন, সেটা হচ্ছে শেখ আতাউর রহমান স্যার, উনি বাংলা ডিপার্টমেন্টের টিচার, রিটায়ার করেছেন অনেক বছর আগে রাজশাহী ইউনিভার্সিটি। উনি কবি এবং ছোট গল্প, নিষাদ আমি নরকে চলেছি, তার প্রথম বই ছিল বাংলা মুক্তিধারা থেকে বের হয় কবিতা। তো আমার যে সাহিত্য বিচার বা দৃষ্টিকোণ সেদিক থেকে আমার তাকে আমার লেখক হিসেবে তেমন ওরকম ছুঁয়ে যাওয়া পাওয়ারফুল ওরকম কিছু মনে হয়নি। এটা গল্পের ঝলক ছিল প্রথম দিকে তার, কিন্তু উনি অধ্যাপক হিসেবে তার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো ভালো, এবং উনি সুন্দর আড্ডাবাজও বলতে পারতেন সুন্দর। তা কোনো একটা বাড়িতে পেয়ারা গাছের ডাল ঝুঁকে আছে, দোতলা বাড়ি, ওখানে আড্ডা হচ্ছে, চা পানি, আমরা ওখানে ইয়েও খেয়েছিলাম। সেখানে বলছে যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা গ্যারেজে থাকে, একটা পরিত্যক্ত গ্যারেজে, ওই তোষক নাই, কোনো রকম একটা তোষক, আর তার নিচে অসংখ্য লিটল ম্যাগাজিন দিয়ে পত্র পত্রিকা, তার উপর একটা পাতলা তোষক দিয়ে, ওটাই তার বিছানা। এই যার লাইফ স্টাইল, জীবনের একটা পর্ব ওনার ছিল ওরকম। এই কথাটা কেন বললাম, এই প্রসঙ্গটা কেন উঠলো এই জন্য, সেটা হচ্ছে যে তার সম্বন্ধে বলা হয় যে উনি অনেক কলকাতার অনেক নামজাদা সাহিত্যের আসর বাদ দিয়ে মফস্বলে, কোথায় বিরাটিতে, কোথায় কৃষ্ণনগরে কবিতা আসর ছেলেরা, হ্যাঁ, এখানে পড়ে আছে, ওখানে এদের মধ্যে প্রতিভাবান ছেলেমেয়েরা আছে, তাদেরকে এনকারেজ করার জন্য উনি ওইসব অনুষ্ঠানে যেতেন। তা আপনি তো তাই করলেন। না, আমি জাস্ট উদাহরণ দিই। তো আমার এটা অনেক সময় কিন্তু আমার মনে হয় আচ্ছা আমি বারবার ওখানে যাই, ওরা তো আমাকে ফর্মালি ডাকে না, আমি বারবার যাই কেন? তা আমি আবার একদিন একটু পার্টি হচ্ছে রাতে, মোবারক বললো যে সরব ভাই, এটা কিন্তু ফেব্রুয়ারির আগে, বছর 2-3 আগে, সেটা বোধহয় মনে হয় সেপ্টেম্বর অক্টোবর। তো কথায় কথায় ও আমাকে বললো যে সরব ভাই বসন্ত উৎসবে আসছেন তো? বলে যে ভাই আমি তো আসি, আপনারা তো না ডাকলেও আমি আসি, বন্ধুদের সঙ্গে আসি, তো এখন তো না ডাকলে আর আসবো না। বলে আরে না, আমি মোবারক, হ্যাঁ। তো বলে যে আপনি না বললেও আমি আসবো। তো এই জিনিসগুলো হয় কি, এটা একটা, যারা বুঝবেন তারা বুঝবেন যে এটা একটা অন্য, যদি সময় থাকে, শরীর স্বাস্থ্য যদি অ্যালাউ করে, সময় থাকে, লেখার চাপ, পড়ার চাপ বিশেষ না থাকে, হ্যাঁ, যদি সুযোগ থাকে, তাহলে কিন্তু আমি চাই, বরাবরই চাই। এই যে নেত্রকোনার কথা বললাম, আমি অসংখ্যবার এখানে কয়েকবার, না আমি সেই অসংখ্যবার, আপনার উপস্থিতি আমার নোয়াখালীতে যেরকম, আর আমি আড্ডাবাজ, হ্যাঁ, মানে আড্ডা পছন্দ করি। আমরা দেখেছি এখানেও তো আপনি গান গাইলেন, হ্যাঁ, এবং আড্ডা পছন্দ চমৎকার করি। আলোচনা করলেন, কবিতা পড়লেন, সবই ভালো। সাবি ভাই, খুব সংক্ষেপে আপনি যেটা বলছিলাম, কালকের এই যে একটা ফেনীতে একটা ইতিহাস সৃষ্টি করলেন, এটার প্রতিক্রিয়া কি? আচ্ছা, এটা আসলে প্রতিক্রিয়া হচ্ছে কি, এটা প্রতিক্রিয়া হচ্ছে একটা গল্প দিয়ে বলি। ওই যে
সরকার আমার অগ্রজ সরকার মাসুদ তো সুন্দর করে কথা বলেন অভিজ্ঞতা এবং জীবনের গল্প দিয়ে। তো আমি একটা গল্প বলি, এই গল্পটা শুনেছি। এক সময় আমাদের দেশে যে মারোয়ারি ব্যবসায়ী যারা ছিল, এরা যখন ছিল তারা এই খুব ই করতো। আমারই কই আচ্ছা 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 মারোয়ারি ব্যবসায়ীরা খুব দুরন্ত চালাক এবং অনেক মানে শত অনেক মানে মানে এই জায়গাটা ছিল ব্যবসায়ীরা। পাড় ব্যবসায়ী ছিল, পাড় ফলে মাতাল বলে না। হ্যাঁ, তো এই জায়গাতে ওই মারোয়ারি ব্যবসায়ী একটা বাজারে ব্যবসা করতেন। তখন ওই তার সাথে বাঙালিরা ছিল ব্যবসায়ী, আর মারোয়ারি তো অনেক বেশি ধনী। সে হলো শত শত কোটি টাকার মালিক, আর সে হলো বাঙালিরা লক্ষ লক্ষ টাকার মালিক। তো একবার ওই বলছে যে খুব লাভ হইলো ব্যবসায়, জিনিসের দাম মানে 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি হয়েছে ওইরকম তারা লাভ করছে। তখন তো সব ব্যবসায়ী খুশি। এই তারপর 2-4 দিন পরে মারোয়ারির কাছে গেল যে ভাই আমরা তো খুবই খুশি, লক্ষ লক্ষ টাকা মানে কি যার 20 লক্ষ টাকা সে তো কোটিপতি হয়ে গেছে। আর মারোয়ারি ব্যবসায়ী তো 10 কোটি টাকার মালিক, সে তো 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। তো বলছে যে প্রচুর ব্যবসা হইলো বস, কীরকম হইলো? আপনার তো কীরকম? আপনার তো প্রচুর হইলো, আমাদেরই যা অবস্থা, আর আপনার পুঁজি আপনার তো বিশাল। তখন মারোয়ারি বলছে যে আগে চাটা খান পরে বলি। তো চাটা খাইলো, তারপর বললো কত হয়েছে, কেমন হয়েছে? বলছে সামান্য হয়েছে, অতি সামান্য হয়েছে। আবার কিছুদিন পরে একটা বাজার পতন হলো, পতনের পরে ওই লক্ষপতিরা পথে নেমে গেছে পণ্যের দামের কারণে। আর মারোয়ারি ব্যবসায়িক অবস্থাটা কি, তার 100 কোটি টাকার সে কোটি টাকায় নেমে আসছে, মানে সে তো আরও বেশি পথে পড়ছে। তখন এরা খুব দুঃখিত বা গিয়ে বললো যে আমরা তো শেষ, আপনার তো অনেক আপনিও তো আরও বেশি শেষ, এখন আপনার কেমন ক্ষতি হইলো? তখন সে বলল সামান্য ক্ষতি হয়েছে। মানে তার কিন্তু শত শত কোটি টাকা শেষ, সে বলছে সামান্য ক্ষতি হয়েছে। আমি সবকিছুই সামান্য আমি এই কথাটা বলতে চাই, এই ধরনের ফেনী সাহিত্য সভার 2 বছর পূর্তিতে ফেনী সাহিত্য সম্মেলন ফেনীতে প্রথম বড় একটা আয়োজন, এটাকে ইতিহাস রচনা করেছে। কিন্তু আমরা যে স্বপ্নের কাছে যেতে চাই, আমরা এই সংগঠন আমাদের একটি আড্ডার জায়গা, কিন্তু আমরা ওই সংগঠন নিয়ে পড়ে থাকতে চাই না, সাংগঠনিক কবি হইতে চাই না, আমরা কবিতা চর্চা করতে চাই। এবং আমার ওই স্বপ্নের 10 বছর পরে এই শহর থেকে যেন 20টা ছেলে বের হয়, যারা 20টা লিটল ম্যাক বের করতেছে, 20টা ছেলের কবিতাগুলি জাতীয় ধ্বনিকে বের হচ্ছে এবং বের হয় প্রকাশ করার, যারা কবিতাটা বুঝতে পারছে, আগামী স্বপ্নের দিকে যাচ্ছে। আমাদের ওই স্বপ্ন দরকার। মানে আপনার বিবেচনা সেই হিসাবে আমাদের স্বপ্নের তুলনায় এটা সামান্যই হয়েছে। জি, ঠিক আছে, তাহলে পলিসি ধন্যবাদ ধন্যবাদ। যেমন ওই যে এই সাবি একটু আগে বলছিলেন যে এই নোমানের সাথে ওরকম যোগাযোগ নাই বা জানাও নাই ভারতে, আজাদ মানে ছাগলের এত আমরা যারা অন্য জায়গা, যেমন আমি এক উদাহরণ হিসেবে বলি, এই মানুষগুলো কিন্তু ভুল যায়, কিন্তু আড়ালে তাদেরকে নিয়ে আলোচনা হয় না, কথা হয়। আমি একটা উদাহরণ দিই, আমি জানি না তার পলিটিক্যালি হতে পারে।